ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো পারিবারিক কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কী। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। বর্তমান সমাজে সোশ্যালাইজেশনের প্রেক্ষিতে আমরা দেখি যে আমাদের সমাজ ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে, আমাদের পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব, আমাদের একজন থেকে আরেকজনের যে গ্যাপটি সেটিও কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এই সময়টাতে অনেক সময় আমরা দেখি আমাদের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট তৈরি হয়। আমাদের যে কমিউনিকেশনটা সেটি আগের মতো হয় না। অনেক সময় যে রিলেশনশিপ যে জিনিসগুলো আগে থাকতো সেই জিনিসগুলো থাকে না। সো এই সকল বিষয়ের প্রেক্ষিতে আসলে কী ধরনের সাইকোলজিক্যাল, কী ধরনের ফিজিক্যাল, কী ধরনের সোশ্যাল অথবা স্পিরিচুয়াল বিষয়গুলো চলে আসে, যার প্রেক্ষিতে আমরা ফ্যামিলি কাউন্সেলিং বা এই যে আমরা বলি যে আমাদের পরিবারের যে অন্যান্য যারা লোকজন থাকে সবাইকে মিলিয়ে যে একটা কাউন্সেলিং করানো হয়, এর প্রয়োজনীয়তা কী। তো প্রথমেই যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো কনফ্লিক্ট রেজলিউশন। খুবই ইম্পর্টেন্টলি দেখা যায় যে ফ্যামিলির ভিতরে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের দ্বন্দ্ব লেগে থাকে। হয়তোবা একজন আরেকজনের সাথে কীভাবে কমিউনিকেশন করবে বা কমিউনিকেশন করা উচিত সেটি তারা পারে না। হয়তোবা একটা জিনিস আজকে দেখেছে, কালকে দেখেছে, আরেকদিন দেখলো, মনে মনে রেখে দিল, কিন্তু ওই যে ফ্যামিলি মেম্বার তাকে বলল না। একটা সময় তার ভিতরে কিছুটা হলো খারাপ লাগা কাজ করে, একটু বিরক্তবোধ, কিছুটা ক্ষোভ, কিছুটা রাগ। অনেক সময় দেখা যায় যে এই যে ঘটনাগুলো যেটি আমি বলতে পারলাম না, এটার প্রেক্ষিতে একসময় বড় রকমের হাতাহাতি বা ফিজিক্যালি তারা কিন্তু ইনভলভ হয়। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে এই জায়গাগুলোতে যখন প্রথমেই এই প্রবলেমগুলো তৈরি হবে, তখন একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়া। কারণ তখন তিনি কীভাবে কমিউনিকেট করতে হয়, কীভাবে একজন আরেকজনের সাথে অ্যাসার্টিভ ওয়েতে কোনো রকমের এগ্রেসিভ না হয়ে বা কোনো রকমের পেসিভ না থেকে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারে, যেটা হচ্ছে যে একটা লং টার্ম একটা যে রিলেশনশিপ সেটা তৈরি হয় এবং আমার ফ্যামিলির ভিতরে একটা ভালো সম্পর্ক সবসময় বজায় থাকে। আমি যখন কমিউনিকেশনের কথা বলেছি, আমি বলেছি পেসিভ থাকা এবং এগ্রেসিভ হওয়া। আমরা সবাই জানি অনেক সময় আমাদের ফ্যামিলির ভিতরে এমন কিছু ঘটনা থাকে, কিছু কিছু মানুষ আছে যারা কোনো রকমের দ্বন্দ্বে জড়ায় না, কোনো কিছুতে তাদের মনের কথাগুলো শেয়ার করে না, বা তারা সবসময় একটু নিজেদের মতো করে থাকে। অনেক ক্ষেত্রে তারাই হলো এই পেসিভ ব্যক্তি। আবার এগ্রেসিভ অনেকে আছেন যে ফ্যামিলির ভিতরে যে কোনো কিছু হলেই একটু রেগে যায়, কোনো একটা ব্যাপারে অনেক বেশি প্রোটেকশন করতে চায়। এটা হলো হয়তোবা তার ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা মানসিক প্রেশারের কারণে, বা নিজের ফ্যামিলির কোনো একটা বিষয় কেন এরকম চলছে না তার বেসিসে তারা কিন্তু এগ্রেসিভ হতে পারে। অনেক সময় এই বিষয়গুলো আমরা অ্যাসার্টিভ ওয়েতে কিন্তু বলতে পারি। অ্যাসার্টিভ ওয়ে হচ্ছে এমনই যে আমার মনের ভিতরে যে অনুভূতি যে আমি অনেক দিন ধরে এই ব্যাপারগুলো এভাবে এভাবে হয়ে যাচ্ছে, যেটি আমার ভিতরে একটা বিরক্ত বোধ লাগছে। তো আমি চাচ্ছিলাম এরকম হলে আমার ভালো লাগতো। তো ওই নির্দিষ্ট ব্যক্তিটিকে আমি যেন রিকোয়েস্টের সাথে বলতে পারি যে আমি রিকোয়েস্ট করি তোমরা এরকম একটু চেষ্টা করবা কি না এই কাজটা করার ক্ষেত্রে। তো যখন পেসিভ থাকা হয় এটাও কিন্তু খুব বেশি প্রোডাক্টিভ না, আবার এগ্রেসিভ থাকাও প্রোডাক্টিভ না। মাঝামাঝি অবস্থান অ্যাসার্টিভ, যেখানে আমার অনুভূতি এবং আমার চিন্তাগুলো আমি শেয়ার করব, যার মাধ্যমে অন্যকে আমি বুঝাতে পারবো যে আসলে আমার চাহিদাটা কী। তাহলে কি হয় যে আমার রাগের যে কারণ বা বিভিন্ন রকমের কনফ্লিক্টের যে কারণ সেগুলো কিন্তু আমি প্রকাশ করে দিলাম, যার প্রেক্ষিতে আমাদের ভিতরে একটা সুন্দর কমিউনিকেশন হলো। এবং এর মাধ্যমে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন যদি কনফ্লিক্টটা কন্টিনিউ থাকে তখন কিন্তু রিলেশনশিপটা আগের মতো থাকে না। অনেক ক্ষেত্রে একজন যে আরেকজনের সাথে কথা বলবে সেই কথা বলার মতো তারা রুচি পায় না, তাদের অনেকে আমাদের কাছে এসে বলে। সো এই জায়গাগুলো কি তাদের প্রথম পর্যায়ে যদি তারা এই কাউন্সিলিংটা নিত, ফ্যামিলি সবাইকে নিয়ে বসতো, তখন কিন্তু হয়তো তাদের রিলেশনশিপটা আগের থেকে আরও ভালো হতে পারত এবং তারাও বুঝতে পারতো যে আসলে হ্যাঁ, আমাদের পরিবারটা প্রথম থেকে যেরকম ছিল সেই রকমই এখনও আছে। তারপর একটা হয় ট্রানজ্যাকশন। আমরা জানি যে আমাদের ফ্যামিলিতে বা আমাদের পার্সোনাল লাইফে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন হয়। এই ট্রানজ্যাকশনগুলো থেকে আমাদের কোপিং করতে হয়। ট্রানজ্যাকশন মানেই হচ্ছে পরিবর্তন। কী রকম পরিবর্তন? আমাদের শারীরিক যেমন পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, ঠিক একই রকম পরিবারেও পরিবর্তন হয়। সেটি হলো হয়তোবা পরিবারের কারো বিয়ে হয়ে যাওয়া, কারো চাকরি থেকে নিজেকে দূরে রাখা, অথবা কেউ নতুন চাকরিতে যোগদান করা, অথবা নতুন একটা বাসা ওঠা,
বা এরকম বিভিন্ন জিনিস, যেটা হলো অনেক সময় হয় যে ট্রানজ্যাকশনের এই সময়টাতে তাদের ভিতরে বিভিন্ন রকম কনফ্লিক্ট থাকে, এবং যার প্রেক্ষিতে তাদের এই কনফ্লিক্টটা কন্টিনিউয়াসলি চলতে থাকলে একটা সময় এটা আরও খারাপ হয়, এবং ফ্যামিলির ভিতরে যে বন্ডিং, যে মিউচুয়াল ইন্টারাকশন, মিউচুয়াল যে অ্যাওয়ারনেস, সেই জিনিসটা কিন্তু থাকে না। সো এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ফ্যামিলি কাউন্সিলিং নেওয়া খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আবার আরেকটি জিনিস যেটা হয় যে প্যারেন্টিং স্কিল, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা যখন নতুন কোনো নিজেরা কোনো একটা ফ্যামিলিতে ইনভলভ হয়, হয়তো বা দেখা গেছে যে আমরা যেটা বলি যে বিয়ে মানে হলো শুধুমাত্র একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফের সাথে যে সম্পর্ক বা একটা রিলেশনশিপ, সেটি নয়, বরং একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের একটা সম্পর্ক। সো ওই জায়গাটাতে যখন নতুন কোনো পরিবার সদস্য অ্যাটাচড হয়, এবং সাথে সাথে দেখা যায় যে নিজের যে পরিবার, হয়তো বা স্বামী স্ত্রীর মাঝখানে হয়তো নতুন একজন অতিথি আসলো, নতুন একজন সন্তান আসলো, তখন কিন্তু হয়তোবা তারা বুঝতে পারে না যে তাকে কিভাবে প্যারেন্টিং করতে হয়, তাদের প্যারেন্টিং স্কিলটা কীরকম হওয়া উচিত, কিভাবে তার বাচ্চার সাথে কমিউনিকেশন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাদেরকে স্ট্রোক দিতে হয়, কিভাবে তাদেরকে রিইনফোর্সমেন্ট করতে হয়। তো এই জায়গাগুলো আপনারা যদি ফ্যামিলি কাউন্সেলিংয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রেও দেখা যাবে আপনারা আরও লার্নিংয়ের জায়গাটি খুব ভালো হবে, এবং আপনারা প্যারেন্টিং স্কিলটা জানতে পারবেন। সাথে সাথে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি কনফ্লিক্ট থাকে, বা প্যারেন্ট হিসেবে যদি শ্বশুর শাশুড়ির সাথে কোনো রকমের কনফ্লিক্ট থাকে, সেটিও কিন্তু এখানে আপনারা পেয়ে যেতে পারেন খুব সহজে। তারপর যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, যে ইন্ডিভিজুয়াল ইস্যু থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি একটা ফ্যামিলিতে বিভিন্ন রকমের সদস্য থাকে, কেউ হয়তো বা স্টুডেন্ট, কেউ হয়তো বা জব করে, কেউ হয়তো বা বিজনেস করে, কেউ অথবা বিদেশে থাকে, কেউ অথবা বাসাতে বসে আলসে জীবনযাপন কাটায়। তো এই যে মানুষগুলো, তাদের সাথে কিন্তু একটা ইন্টারাকশন করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কারো ভিতরে যদি পার্সোনাল ইস্যু থাকে, হয়তো বা দেখা যায় যে কারো ভিতরে ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, বা অন্যান্য যে মানসিক সমস্যাগুলো সেগুলো রয়েছে। অনেক ক্ষেত্রে হতে পারে তাদের ফিজিক্যাল কিছু ইস্যু হতে পারে, যেটা কোনো না কোনোভাবে তাদের পরিবারকে হ্যাম্পার করছে। সো এই যে পার্সোনাল ইস্যুগুলো যদি আরও বেশি অ্যাড্রেস করতে হয়, নিজেদের ভিতরে যে একটা ভালো একটা সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আরেকটি জিনিস যেটি আমি বলবো, যে যখন নতুন একটা ফ্যামিলি তৈরি হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই প্যারেন্টসরা অনেক রকমের অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের জায়গাতে কিন্তু বুঝতে পারে না যে তাদের এই যে কমিউনিকেশনটা কীরকম হওয়া উচিত, তাদের ফ্যামিলিটাকে কীভাবে সাজানো গুছানো করা উচিত। অনেক ক্ষেত্রে তারা ভুল করে, এবং এই ভুলগুলো অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো মন মানসিকতা অনেক সময় হাজব্যান্ড অথবা ওয়াইফের থাকে না। সেক্ষেত্রে আপনারা যদি ফ্যামিলি কাউন্সেলিংয়ে আসেন, আপনারা একটা খুব এখানে ফ্যাসিলিটেশন হবেন, এবং খুব ভালো ভালো কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যেতে পারেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে ওয়েল বিইংটা, হ্যাঁ, যে আমি প্রথমেই বলেছিলাম যে তাদের প্রথমেই যখন তৈরি হয়, তখন তাদের ভিতরে একটা মায়া মমতা ইন্টারাকশন, খুব সুন্দর একটা পরিবেশ থাকে, কিন্তু যতই সময় যেতে থাকে, একজন আরেকজনকে যতই চিনে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। যে চাহিদা বা যেই তার কগনিটিভ ম্যাপ ছিল যে হ্যাঁ আমার ওয়াইফ এরকম হবে অথবা আমার হাজব্যান্ড এরকম হবে, সেই জায়গা থেকে যখন তার অ্যাকসেপ্টেন্স অনুযায়ী সে যখন না পায়, তখন কিন্তু তাদের ভিতরে একটা কনফ্লিক্ট, এবং এটা অনেক সময় বড় রকমের সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনা হওয়ার মতো হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাতে আপনার ফ্যামিলি কাউন্সেলিংয়ে আসলে, যেখানে হলো আপনার ফ্যামিলি মেম্বার হয়তো বা শ্বশুর শাশুড়ি, বাবা মা বা ভাই বোন, অথবা আরও দুই একজন যদি থাকে আশেপাশে, তাদেরকে নিয়েই কিন্তু ফ্যামিলি কাউন্সেলিংটা করানো হয়। সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের এই যে বড় রকমের একটা সিদ্ধান্ত, যেমন ডিভোর্সের মতো বা সেপারেশনের মতো সিদ্ধান্ত কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন কাউন্সেলিংয়ের মাধ্যমে। তারপর হলো বিল্ডিং রেজিলিয়েন্স, খুবই ইম্পর্টেন্ট। আপনার ফ্যামিলিটা যেভাবেই চলতেছে, আপনি যদি চান যে এই ফ্যামিলির যে বন্ডিংটা আমরা আরও ডেভেলপ করব, আমাদের ভিতরে কীভাবে ইন্টারাক্ট করতে হয়, কীভাবে সঠিক উপায়ে কমিউনিকেশন করতে হয়, সেই জিনিসটা যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি কাউন্সেলিং আসতে হবে, যেখানে আমরা বলি যে খুবই ইম্পর্টেন্ট একটি থেরাপিউটিক টেকনিক, টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস, যেখানে প্যারেন্ট অ্যাডাল্ট চাইল্ডের ব্যাপার থাকে, এবং এটি হলো ফ্যামিলি কাউন্সেলিংয়ের সাথে খুবই ভালো কাজ করে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের যে সংসারটি বা আপনাদের যে পরিবারের লোকজন, তাদের ক্ষেত্রে আপনারা কীভাবে ইন্টারাক্ট করবেন, কীভাবে একজন একজনের সাথে আমরা আমাদের শেয়ারিংগুলো করতে পারি, সেই জিনিসগুলো আপনারা এখানে শিখবেন। এবং এটা একটা লাইফ লং একটা যে ইফেক্ট আপনাদের লাইফে যেরকম থাকবে, সাথে সাথে আপনাদের ফ্যামিলির যে বন্ডিং, সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হবে। তো মোটামুটি এই যে ঘটনাগুলো, এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ফ্যামিলি কাউন্সেলিং নিতে পারেন।
এবং যখন ফ্যামিলি কাউন্সেলিংয়ে যাবেন দেখবেন যে হয়তোবা এমন হতে পারে যে আপনাদের পরিবারে এমন কেউ যাকে হয়তোবা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংও করা লাগতে পারে, কারণ আমরা জানি যে ফ্যামিলিতে হয়তোবা এমন হয় যে একজন বা দুজনের জন্য অনেকের বেশ কিছু প্রবলেম হয়। সো সেই ক্ষেত্রে আমরা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেটা আমরা করি, প্রথমে সবাইকে নিয়ে যদি বসার দরকার হয় কাউন্সেলিং সেশনে, তখন বসার পর আমরা ইন্ডিভিজুয়ালি অনেক ক্ষেত্রে কিন্তু বসি এবং তার যে পার্সোনাল যদি স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে বা ডিপ্রেশন থাকে সেদিকে আলাদা কাউন্সেলিং করানোর মাধ্যমে তার যে জায়গাটি রিকভার করা এবং সাথে সাথে এই যে ফ্যামিলি কাউন্সেলিংয়ে সবাইকে ইনক্লুড করে তাদেরকে কিন্তু ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্টলি অনেকে বেশ কিছু প্রশ্ন করেন, আমি সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি দেবো সর্বশেষে। সেটি হলো, অনেকে মনে করে ফ্যামিলি কাউন্সেলিং কি অনলাইনে করা যায় কি না। আমি প্রথমেই বলবো ফ্যামিলি কাউন্সেলিং অনলাইনে করা যায়, তবে এর থেকে আপনি যদি ফেস টু ফেস করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সেটি ভালো হবে। এবং সবসময় লক্ষ্য রাখবেন, আপনি যদি ফেস টু ফেস কাউন্সেলিং করতে যান, আপনি খেয়াল রাখবেন যে ইনস্টিটিউশনে করতেছেন সেখানে যে প্রফেশনাল আপনাকে কাউন্সেলিং করাবেন তিনি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট কিনা, তার প্রফেশনাল ডিগ্রি রয়েছে কিনা, তার ইকোনমিক্যাল যে ব্যবস্থা, অর্থাৎ আপনি ওখানে যাবেন আসবেন, আপনার ট্রান্সপোর্ট যে খরচটা সেটা আপনার কমফোর্টেবল কিনা, বা আপনি যে পেমেন্টটা আপনার কাউন্সিলরকে করবেন সেটা কতটুকু, এটা দেখবেন। আপনার বাসা থেকে ওই যে জায়গাটা বা আপনি যেখানে কাউন্সিলিং নেবেন সেটি কত দূরে অবস্থিত। যেহেতু ফ্যামিলি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর আসতে হয়। সো এটাও আপনাদের মাথায় রাখতে হবে। এখন যদি বলি ফ্যামিলি কাউন্সেলিংয়ের কস্ট কীরকম, কত টাকা, অনেকে এই প্রশ্নটি করে থাকেন। আসলে ফ্যামিলি কাউন্সেলিংয়ে কত টাকা, এটা হলো যে আমি এই জায়গাতে বসেই কিন্তু বলতে পারবো না, কারণ এখানে ইনস্টিটিউশন অনুযায়ী ভেরি করে। হয়তো বা কোনো ইনস্টিটিউশন আপনার কাছ থেকে 1000 টাকাও নিতে পারে, কোনো ইনস্টিটিউশনে আমি যতটুকু জানি 3000, 4000, 5000 বা এর চেয়ে বেশিও নিতে পারে। তবে সবচেয়ে যেই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেটি হলো যে আপনি যার কাছ থেকেই কাউন্সেলিং নেন না কেন তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই দেখবেন। সেটা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং হোক, ফ্যামিলি কাউন্সেলিং হোক, কাপল কাউন্সেলিং হোক বা গ্রুপ কাউন্সেলিং হোক, সব ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশে আমরা জানি অনেকেই প্র্যাকটিস করে যাদের প্রফেশনাল ডিগ্রি নেই, কিন্তু তারা এই ধরনের প্র্যাকটিসগুলো করে থাকে। অনেক সময় তারা দেখা যায় যে এই যে কস্টের যে জায়গাটা সেটাও কিন্তু অনেক বেশি নিয়ে থাকে। সো এটা হলো আপনার দায়িত্ব থাকবে আপনার জায়গা থেকে আপনি কিভাবে তাদেরকে চিনবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার কাছে প্রশ্ন করবেন, সাথে সাথে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কখনো কোনো প্রশ্নের উত্তর যদি আপনাদের দরকার হয় অবশ্যই সাইকোলজিক্যাল বা মানসিক সমস্যার যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমার এই চ্যানেল থেকে আপনি করতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আমার কাছে প্রশ্ন করে যে তাহলে এই যে কাউন্সিলিংটা নিব এটা যে ফ্যামিলি কাউন্সিলিং লাগবে নাকি ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং লাগবে সেটা কিভাবে বুঝবো। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসলে এটা নির্ভর করবে আসলে আপনাদের ফ্যামিলির বন্ডিংয়ের উপর। আপনার কি মনে হয় যে এই আমার ভিডিওটি দেখবেন যে আপনার কি কোনো একজনের জন্য আপনার পুরো ফ্যামিলির যে একটা বন্ডিং সেটা কি নষ্ট হয়ে যাচ্ছে? যদি নষ্ট হয় সেটা কতটুকু? এমনই হচ্ছে যে আগের থেকে অনেক বেশি বন্ডিংটা নেই। যদি এরকম হয় তাহলে আপনার ওই ব্যক্তিকে কাউন্সেলিংয়ে নিয়ে আসার চেষ্টা করতে পারেন, সেখানে হয়তো বা তাকে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং করানো হবে। যদি এর দ্বারা সুফল হয় সেক্ষেত্রে সেটা তো ভালো, আর যদি না হয় অনেক ক্ষেত্রে আমি নিজেও করি যে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং করলেও ফ্যামিলির অন্যরা যারা থাকে তাদেরকে নিয়েও আমি বসি, সেটা খুবই ভালো কাজ করে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ফ্যামিলি কাউন্সেলিং করার ক্ষেত্রে পরিবারের কাকে নিয়ে আসতে হবে। খুবই সহজ এবং যে প্রশ্নের উত্তরটি সেটি হলো আপনার ফ্যামিলিতে যারা আছেন যাদেরকে মনে করেন যে কাউন্সেলিংটা নেওয়া দরকার ঠিক আপনি তাদেরকে নিয়ে আসতে পারেন। সবাইকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই। যারা আসতেন হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোন যদি থাকেন তারা, বা অনেক সময় থাকে যে তাদের সাথে কোনো মামা বা চাচারা থাকে, সেক্ষেত্রে তারাও যদি আসতে চায় তারাও কিন্তু ফ্যামিলি কাউন্সেলিংয়ে আসতে পারে। সো এই হলো ফ্যামিলি কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা এবং আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।